দর্শক সবাইকে স্বাগত বাংলাদেশ লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। রানা প্লাজা ট্র্যাজেডির বর্ষপূর্তি উপলক্ষে সাভারের রানা প্লাজার সেই স্থানে নিহতদের স্মরণে পালন করা হচ্ছে নানান কর্মসূচি। বিস্তারিত জানতে সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। যুক্ত হতে চাই তার সঙ্গে। শ্রাবণ, রানা প্লাজার ৬ বছর পূর্তি আজ, এখনো বিচার কাজ শেষ হয়নি। যারা ভুক্তভোগী রয়েছেন, আহত নিহত যাদের স্বজনরা এই কর্মসূচি পালন করছে, তাদের দাবিটা কি? তন্ময়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে একটি দুঃখ ভারাক্রান্ত পরিবেশ তৈরি হয়েছে এখানে। রানা প্লাজা ট্র্যাজেডি যেখানে হয়েছিল, যে ভবনটিতে আসলে ১১৩৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়, সেই এলাকায় বা সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে সকাল থেকে আমরা দেখেছি আনুষ্ঠানিকতা হচ্ছে একের পর এক। রানা প্লাজায় যে আসলে যে স্মৃতিস্তম্ভটি আছে, সেই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে নানা শ্রেণী পেশা এবং সংগঠনের পক্ষ থেকে, এবং স্বজনরা যারা এখানে নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের স্বজনরা, তারা সেই দিনটিকে স্মরণ করে বা সেই স্মৃতিগুলোকে স্মরণ করে ৬ বছরের ক্ষোভ, দুঃখ, বিক্ষোভ এগুলোকে মনের মধ্যে ধারণ করে তারা এক ধরনের অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছেন, সেই বিষয়গুলো আছে। যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে, এখানে এই ভবনটি ছিল এবং এই ভবনটি ৬ বছর আগে ধসে পড়েছিল এবং তারপরে এখানে কচুরিপানার ভাগাড় রূপান্তরিত হয়েছে। এখানে এই ব্যাপারটি নিয়েও বিক্ষোভের জায়গা আছে। তারা বলছেন যে আসলে এই স্মৃতিস্তম্ভটি বা এই জায়গাটিতে আসলে সঠিক কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়নি ঠিক সেভাবে। একটু কথা বলতে চাই স্বজনদের সঙ্গে, একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে। আপনাদের মন অনেক খারাপ, সেটা বুঝতে পারছি আমরা। কি হয়েছিল আপনার সন্তানের সাথে? আমার সন্তান সকালবেলা গোসল করছে, দাঁত বিরাজ করছে, ভাত খাইছে, আব্বার কাছে 10টা টাকা নিছে। আমাকে ভাত নিবা বাবা, ভাত নিবা? কয় দাও, ভাত দাও। যদি ডিউটি হয় তার দুপুরে কি খাবানি? ভাত দিছি, টিফিন করে বাড়িতে ভাত দিছি, 10টা টাকা নিয়ে ভাতের টিফিন কান্দে ফালাইয়া আমার বাজান আইছে, আর আমার বাগান বাড়ি যায় নাই। লাশও পাইনি আমি, 7 মাস পর দিনে টেস্টে নাকি ওরে পাইছি, খবর পাইছি। পরে জুরাইন গুরুস্থানে দাফন হয়েছে, অনুযায়ী খবর দেখছি। এই ঘটনা কিন্তু আসলে একজনের সাথে ঘটেছে এমন নয়। আসলে এখানে ১১৩৬ জন মানুষের ১১৩৬ জন স্বজন আছে বা তার বেশি স্বজন আছেন, যারা এখানে এসে এরকম ভাবেই তাদের স্মৃতিগুলো বর্ণনা করার চেষ্টা করছেন। অনেকে এই পুকুরের দিকে তাকিয়ে হতাশ চোখে তাকিয়ে আছেন, স্বজনদের কথা ভাবছেন। একটু কথা বলি আপনার সঙ্গে চাচ্ছি। কে মারা গিয়েছে আপনার এখানে? আমার ছেলে। ছেলের বয়স কত ছিল? ছেলের নাম কি? ছেলের নাম শান্ত, বয়স 20 বছর। লাশ পেয়েছেন কতদিন পর? ওই দিনই পাইছি। ৬ বছর ধরে তো রানার বিচার এখনো শেষ হয়নি। এই জায়গাটা এখন ময়লার স্তূপে রূপান্তরিত হচ্ছে। আপনাদের খারাপ লাগা, কষ্ট? বিচার তো করে না, বিচার অনেক জায়গা অনেক কিছু হইতাছে, অনেক কিছুর বিচার হইতাছে। আর ইনি এত শত শত লোক মারা গেছে, তাদের বিচার নাই, তাদের কোনো চাহিদা নাই, তাদের কোনো স্মরণ করে না, তাদের কোনো জরিমানা নাই। কত মানুষ এই যে ঠ্যাং কাটে বই রয়েছে, কত অসুস্থ হয়ে পড়ে রয়েছে ঘরে, তাদের কোনো মুখে হাত যাইতেছে না, তাদের কোনো খোঁজ খবর নেয় নাই। মৃত ব্যক্তি করেও খোঁজ নাই, যারা আহত হয়ে আছে তাদেরও তো কোনো খোঁজ খবর নেয় না। কেমন সরকার আমাদের? এরকম ভাবেই আসলে ক্ষোভে বিক্ষোভে মানুষজন আছেন, রানা প্লাজার এই দিনটিকে স্মরণ করছেন, স্বজনদের স্মরণ করছেন। অনেকে ঢাকার বাইরে থেকে, অনেক দূর দূরান্ত থেকে এসে শুধু আজকের দিনটিকে এখানে স্মরণ করার জন্য। আমরা এখানে আছি, ঘটনার খবর সংগ্রহ করছি। এখন ফিরছি স্টুডিওতে সহকর্মী তন্ময়ের কাছে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন আশিকুর রহমান শ্রাবণ, জানাছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি খবর। দর্শক, এদিকে তুরাগের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে BIWTA। বিস্তারিত জানাতে টঙ্গীর তুরা তীর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান বাবু। যুক্ত হতে চাই তার কাছে। বাবু, আজকে কি ধরনের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে আর কতক্ষণ নাগাদ এই উচ্ছেদ অভিযান চলবে আজকে? নেতৃত্বে যে বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু নদীর যে উচ্ছেদ অভিযান, সেটি কিন্তু ধারাবাহিকভাবে চলছে। আজকে 32তম দিন এবং তৃতীয় পর্যায়ের তৃতীয় ধাপ কিন্তু চলছে। তৃতীয় ধাপের দ্বিতীয় দিন আজকে, আর সব মিলে 32তম দিনের মতো এই উচ্ছেদ কিন্তু চলছে। এবং এই মুহূর্তে টঙ্গী এই ব্রিজের উপর আমি দাঁড়িয়ে আছি এবং আপনাকে আমরা আসলে ক্যামেরায় দেখাতে চাই যে আজকে কী ধরনের স্থাপনাগুলো ভাঙা হয়েছে। সকাল 9টার পর থেকেই কিন্তু এখানকার উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু হয়েছে।
ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি 5তলা ভবন কিন্তু আসলে ভাঙা হয়েছে। এটি মসজিদ মার্কেট, টঙ্গীর যে মসজিদ রয়েছে মসজিদের পাশে একটি অবৈধ মার্কেট গড়ে তোলা হয়েছিল, সেই মার্কেটটিকে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই অভিযান কিন্তু ধারাবাহিকভাবে বিকেল 4টা পর্যন্ত চলবে আজকে এবং ধারাবাহিকভাবে আসলে এই অভিযান চলবে। আর তুরাগ নদীর যে অবস্থান, আসলে তুরাগ নদীর এত পরিমাণ দূষণ হয়েছে সেটি এখানকার পানির রং দেখেই আসলে বোঝা যায়। একেবারেই কালচে পানি হয়ে গেছে, বিষাক্ত পানি, এখান থেকে দুর্গন্ধ আসছে এবং এই নদীর অবস্থা কিন্তু একেবারেই সরু হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে এবং মূলত কিন্তু এই ধরনের অবৈধ দখলের কারণেই কিন্তু নদীগুলোর তাদের যে স্বাভাবিক প্রবাহ, স্বাভাবিক গতি সেটি কিন্তু হারিয়ে ফেলেছে। এই ঢাকার যে আসলে নদী পথের চলাচল, নদীর যে ইতিহাস, ঐতিহ্য, সেটি কিন্তু আসলে এক ধরনের বিলীন হবার পথেই বলা যায়। সেটিকে আসলে পুনর্বহাল করা, সেটিকে আবারও ফিরিয়ে আনবার উদ্যোগ থেকেই কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছে। সেই উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আজকে চলছে। এখন পর্যন্ত বিআইডব্লিউটিএ কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানিয়েছেন যে এই সার্বিক অভিযানে তারা এখন পর্যন্ত 83 একর জায়গা কিন্তু অবমুক্ত করেছেন, অর্থাৎ দখলমুক্ত করতে সক্ষম হয়েছেন। এবং এর আগে আমরা দেখেছি যে বুড়িগঙ্গা উচ্ছেদ চলেছে, বালু নদীর দুপারে উচ্ছেদ অভিযান চলেছে, এখন তুরাগ নদীর এই টঙ্গীর পাড় থেকে চলছে গতকাল থেকে। এটি এই সপ্তাহব্যাপী আসলে চলবে। তো সার্বিকভাবে যেটি বলা যায় যে এখানকার বিআইডব্লিউটিও যেটি আমাদেরকে বলছেন যে তারা আসলে চান যে একটি দখলমুক্ত পরিবেশ এবং নদীর যে স্বাভাবিক প্রবাহ, স্বাভাবিক গতি সেটিকে আবারও ফিরিয়ে আনা যতটা সম্ভব। যদিও পানির রং দেখে কিন্তু আসলে এখানে বলতেই হয় যে অনেক বেশি বিষাক্ত এই পানির রং। এখানে যারা স্থানীয় মানুষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে আসলে এই ধরনের অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সে অবৈধ স্থাপনা কিন্তু গুড়িয়ে দেওয়ার পক্ষেই তারা সহমত প্রকাশ করেছেন। অর্থাৎ যেগুলো অবৈধ সেটি যেন আসলে কোনো রকম পরবর্তীতে যেন আবারও এই ধরনের পুনরাবৃত্তি না ঘটে, ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেটি কিন্তু আসলে তারা দাবি করেন। আমরা দু একজন স্থানীয় মানুষের সাথে একটু কথা বলে জানতে চাই যে একটু যদি আমাদেরকে বলেন যে এই যে এই ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, এটিকে আসলে আপনারা কিভাবে দেখেন? এটা আসলে উচ্ছেদ করাটা বাস্তব আমি মনে করি, কারণ এরকম পরিবেশ থাকাটাই স্বাভাবিক না। মানুষের বিশুদ্ধ পানি, বিশুদ্ধ এখানে গোসল দেওয়া হচ্ছে, বিভিন্ন পরিবেশে মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে, মানে রোগ জীবাণু বিভিন্ন পরিবেশের কারণেই মানুষ বিভিন্ন আক্রান্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন মেডিকেল কারখানায় বিভিন্ন জায়গায় বিষাক্ত পানির কারণেই। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে এই স্থানীয় যারা রয়েছেন অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই ধরনের অবৈধ যে দূষণ, এই উদ্যোগকে তারা স্বাগত জানান। আগামীতে যেন আবারও যারা অর্থাৎ ভূমি দখলকারী, ভূমিদস্যু যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত, সেই অবৈধ স্থাপনা যেন আর গড়ে না ওঠে সেই প্রত্যাশা কিন্তু করেন এবং এই ধারাবাহিক অভিযান চলবে। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আবারও তন্ময় যুক্ত হব আরও নতুন তথ্য নিয়ে। ফিরছি স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক এবার দিতে চাই তুরাগ নদীর পাড় থেকে বরিশালে বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ থেকে আমরণ অনশন করতে যাচ্ছে ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা। বিস্তারিত জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী রাহাত খান। রাহাত খান, আপনার কাছে জানতে চাই যে কর্মসূচি কখন থেকে শুরু হবে আর এ বিষয়ে প্রশাসনের কি কি অবস্থান রয়েছে? ধন্যবাদ আপনাকে। কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের এবং কর্মচারীদের। এখানে তিনটি গ্রুপ, অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী। শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরণ অনশনে বসেছে। কিছুক্ষণ আগে শিক্ষকরা করছেন অবস্থান কর্মসূচি এবং একই সাথে কর্মচারীরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। সবারই একটি দাবি, বর্তমান যিনি উপাচার্য রয়েছেন প্রফেসর ডক্টর এস.এম. ইমামুল হক, তার অপসারণ অথবা তার অপসারণ এক দফা দাবিতে কিন্তু এই কর্মসূচি চলছে। আমরা কিছুক্ষণ আগে শিক্ষকদের সাথে কথা বলেছি, কর্মচারীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। সবারই একটি দাবি যে ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত তারা আর মানে মূলত এই ভিসির সাথে তারা কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে চাচ্ছেন না। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। আপনারা আসলে এখন কি দাবিতে এখানে বসছেন, কি করছেন? আমাদের এক দফা আমাদের ভিসি শরিয়াচারী ভিসির পদত্যাগ অথবা তিনি যে বাধ্যতামূলক ছুটিতে যাচ্ছেন সেই দাবিতে আজকে আমরা টানা 29 দিনের আন্দোলন কর্মসূচি হিসেবে আমরণ অনশন কর্মসূচিতে বসেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে। ধন্যবাদ। আপনার কাছ থেকে চাই, মানে ভিসি তো পদত্যাগ করবেন না আমাদেরকে জানিয়েছেন, তাহলে আপনারা কি করবেন?
আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর বলতে চাই যে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলে আমরা আমাদের আমরণ অনশন থেকে উঠে যাব, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটি বা পদত্যাগ সে না করে তাহলে আমরা আমাদের আমরণ অনশন চালিয়ে যাবো আমৃত্যু পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে 1 মাস ধরে আপনাদের লেখাপড়া বন্ধ, আসলে এখন এই অবস্থায় কি করছেন আসলে? আমাদের দাবি মানা হচ্ছে না। আমরা শান্তিপূর্ণভাবে 1 মাস ধরে আন্দোলন করেছি, আমাদের ক্লাস পরীক্ষা বন্ধ ছিল, ক্যারিয়ার এতখানি হুমকির মুখে পড়ছে। সরকারের কাছে এই অবস্থায় আমরা সরকারের সজাগ দৃষ্টি চাচ্ছি, সরকারের সুরির নজর আমাদের দিকে আমরা কামনা করছি, প্রার্থনা করছি তারা আমাদের বিষয়টাকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখুন। আমরা বিশেষ অনুরোধ করছি আপনাদের কাছে, আমাদের এই ভিসিকে আপনারা অপসারণ করে দিন। এই স্বৈরাচার ভিসিকে আমরা আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাটিতে চাচ্ছি না। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলবো আরেকজন শিক্ষার্থীর সাথে, যিনি নেতৃত্ব দান করছেন যারা, তাদের মধ্যে অন্যতম। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে 8000 শিক্ষার্থী ভার্সেস উপাচার্যকে নিয়ে একটি কথা বলেছিলেন, সেই বিষয়টি আমাদের আবার বলবেন। আমার প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের কাছে যে 8000 শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা রাষ্ট্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ নাকি একজন উপাচার্য বেশি গুরুত্বপূর্ণ? এই সিদ্ধান্ত তো রাষ্ট্রকে নিতে হবে, কারণ আমরা বিগত 30 দিন যাবৎ শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করেছি, এখন আমরা আমরণ অনশনে নেমেছি। এর থেকে আর বড় গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। তো রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন হচ্ছে 8000 শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বেশি গুরুত্বপূর্ণ না একজন উপাচার্য গুরুত্বপূর্ণ? এই সিদ্ধান্ত রাষ্ট্রকে জানাতে হবে আমাদেরকে। আমরা তো আসলে উপাচার্যের সাথে কথা বলেছি, তিনি যে পদত্যাগ করার কোনো সম্ভাবনা নেই বলে আমাদেরকে জানিয়েছে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা কি অনশন চালিয়ে যাবে? এই জন্য হচ্ছে আমরা এতদিন চেষ্টা করছি সে যাতে পদত্যাগ করে, যেহেতু সে পদত্যাগ করে নাই, এজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অপসারণের দাবি করছি। যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি আছে, তাদের কাছে আমাদের নিবেদন তাকে অপসারণ করে একটি আমাদের একাডেমিক কার্যক্রমে যাতে একটি সুষ্ঠু সমাধানে ফিরে যেতে পারি, আমাদের শিক্ষা কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, সেটা হচ্ছে আমাদের দাবি। অনেক ধন্যবাদ শফিক। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, আমরা একটু কথা বলতে চাই এখানকার যারা কর্মচারী রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। আপনি দেখছেন যে বিচ্ছিন্নভাবে কিন্তু এখানকার শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরা তারা কিন্তু বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছেন। আমরা এই মুহূর্তে কথা বলছি একজন কর্মচারীর সাথে। জুয়েল, আপনার কাছে প্রশ্ন যে আপনারা কি দাবিতে কি আন্দোলন করছেন বা কি করছেন? আমাদের দাবি হচ্ছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে আমাদের দাবি হচ্ছে যে আমাদের বেতন ভাতা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে বিসিএস। তো আমরা চলি বেতন ভাতার উপরে নির্ভরশীল, আমরা যারা চাকরি করি। তো আমাদের বেতন ভাতা বন্ধ করে দিলে স্বাভাবিকভাবে আমাদের পরিবার নিয়ে চলাফেরা কষ্ট হয়ে যায়। এই জন্য বেতন ভাতার দাবিতে এবং বিসিএসের অপসারণের দাবিতে, যেহেতু সে আত্মঘাতী সিদ্ধান্ত নেয় আমাদের কথা চিন্তা না করে, সেজন্য আমাদেরও দাবি যে তার অপসারণ। আপনাকে অনেক ধন্যবাদ। শেষ করব তন্ময়, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল শিক্ষার্থীদের আমরণ অনশন এবং শিক্ষক এবং কর্মচারীদের অবস্থান কর্মসূচি চলছে এই পাশে, এবং এখানে চলছে আমরণ অনশন কর্মসূচি। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। রাহাত খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বরিশাল থেকে, দর্শক বরিশাল থেকে যুক্ত হচ্ছিলেন রাহাত খান, যারা ছিলেন সেখানকার অনশনের সর্বশেষ খবরাখবর। বাংলাদেশ লাইভে এ পর্যায়ে নিচ্ছি একটু বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক স্বাগত আরেকবার, আপনারা দেখছেন বাংলাদেশ লাইভ। আগামী 5 মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম ভোট। এর মধ্যে মেয়র হিসেবে আওয়ামী লীগ প্রার্থী খালিদুর রহমান টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জমে উঠেছে প্রচারণা। প্রথমবার নির্বাচন হওয়ায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি ভোটারদের দিচ্ছেন প্রার্থীরা। আর 32 নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও নানা সংকট নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সৈয়দ নোমান। নতুন নগর পিতা ও কাউন্সিলরদের কাছে এই ওয়ার্ডে মানুষের প্রত্যাশা কি, আর তারা কি বা চাচ্ছেন এই কাউন্সিলরের কাছ থেকে? ধন্যবাদ তন্ময়। আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 9 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ এটা পুরাতন যে আপনার 21টি ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি। 9 নম্বর ওয়ার্ড, এই 9 নম্বর ওয়ার্ডটি কিন্তু আসলে একটি ভিআইপি ওয়ার্ড হিসেবে চিহ্নিত। এই ওয়ার্ডের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান যেমন আছে তেমনি আসলে ঘনবসতি এলাকাও আছে, এবং যেহেতু শহরের প্রাণকেন্দ্রে এই ওয়ার্ডটি অবস্থিত, তাই আসলে এই ওয়ার্ডটি অন্যরকম একটি গুরুত্ব বহন করছে। এই ওয়ার্ডটিতে 5 জন আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাউন্সিলর প্রার্থী। তো ইতিমধ্যে আসলে কাউন্সিলর প্রার্থীদের নিয়ে নির্বাচন জমে উঠেছে, এবং এই কাউন্সিলর প্রার্থীটা আসলে সবাই ঘরে ঘরে গিয়ে আসলে ভোট চাচ্ছেন। এবং
আমরা অন্য নির্বাচনে যেমনটি দেখেছি যে আসলে ভোটার স্বল্পতা রয়েছে, আসলে আমরা এই সিটি কর্পোরেশন নির্বাচন যেহেতু প্রথম নির্বাচন, আমরা মনে করছি না যে ভোটার স্বল্পতা হবে, কারণ কাউন্সিলর প্রার্থীরা যে হারে ওয়ার্ক করছেন সে হারে আর আসলে বলা যাচ্ছে যে কাউন্সিলর প্রার্থীরাই আসলে ভোটারদের নিয়ে আসবেন। তো এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলের প্রার্থী যিনি আল মাসুদ, উনি আমার সাথে উপস্থিত আছেন। উনি জানবো উনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই ভোটারদের আকৃষ্ট করার জন্য। জনাব মাসুদ, আপনার কাছে একটু সরাসরি যেতে চাই, আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি যে আসলে সকাল থেকে আপনি ওয়ার্ক করছেন, অন্যরাও ওয়ার্ক করছে, আপনার সাথে আমার দেখা। বলবেন একটু কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের আকৃষ্ট করার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় 9 নং ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। এবং এখানে যারা উপস্থিত আছেন, আমার প্রতিশ্রুতিগুলোর মধ্যে হচ্ছে যেমন প্রধান প্রতিশ্রুতি যেগুলো হচ্ছে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং ইফতিজিং মুক্ত সমাজ গঠন করা। আমি এখানে দীর্ঘদিন, আমাদের দীর্ঘ 9 বছর আমাদের এখানে আমরা কোনো কাউন্সিলর নাই। যে পাশ করেছিল আমাদের নওশাদ ভাই, উনি মৃত্যুবরণ করেন, অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তো এখানে একটি মানে অবহেলিত ছিল দীর্ঘদিন। তো আমাদের যেটা আমার আরও কিছু আছে, যেমন হচ্ছে এখানে পুরা এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা বেষ্টনী তৈরি করা, ডিফেন্স পার্টিগুলোকে আবার নতুন পুনর্গঠন করে এটাকে আবার সাজিয়ে আমি জনগণকে সম্পৃক্ত করে এটাকে আবার পুনর্গঠন করা, ছিনতাই রাহাজানি এগুলো বন্ধ করা, ভাতা যেমন আছে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে হচ্ছে মাতৃকালীন ভাতা, দুগ্ধ ভাতা, এগুলো অনেকেই সঠিকভাবে পাচ্ছে না, এগুলাকে সমবন্টন করা এবং যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং উজ্জীবিত করা। এবং এই ওয়ার্ডকে ধন্যবাদ জনাব মাসুদ আপনাকে। আমরা শুনছিলাম উনি বলছিলেন যে এই ওয়ার্ডটিকে একটি সমৃদ্ধ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য এবং শিক্ষিত এবং মাদকমুক্ত একটি এলাকা গড়ে তোলার তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিয়ে 9 নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ খোঁজখবর। আগামীকালকে হয়তো অন্য কোনো ওয়ার্ড থেকে সরাসরি যুক্ত হব। তন্ময়, সৈয়দ নোমান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সৈয়দ নোমান। এবার ময়মনসিংহ থেকে যেতে চাই বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রামে আগামীকালকে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। প্রস্তুতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আপনার কাছে জানতে চাই যে বলি খেলার আয়োজন নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আমরা এবার শুনতে পেরেছি যে নতুন একটা ইভেন্ট বা একটা মাধ্যম সংযুক্ত হতে যাচ্ছে জব্বারের বলি খেলায়, সেটা কি? আপনি জানেন যে ব্রিটিশ বিরোধী স্মৃতি জড়িত যে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলা কিন্তু এবার 110তম আসর বসবে আগামীকাল বিকাল 3টায়। কিন্তু এবারও আমরা দেখেছি কি এমনকি যারা আয়োজক তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন কি দেশের বিভিন্ন জায়গা থেকে যারা কুস্তিদার আছে সব কুস্তিদার বলতে কিন্তু 100 জনের অধিক কুস্তিদার কিন্তু এবার যে প্রতিযোগিতা হবে কুস্তি প্রতিযোগিতা বা চট্টগ্রামের ভাষায় যাকে বলা হয় বলি খেলা, সেই বলি খেলা অংশগ্রহণ করবে। কিন্তু এবার যে একটা নতুন আকর্ষণ রয়েছে, কিন্তু এই যে উকিয়া থেকে বারবার কিন্তু আসে যারা কুস্তিদার রয়েছে, কিন্তু এবারও উকিয়া ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গা বলতে কুমিল্লা থেকেও কিন্তু তারা আসবে বলে তারা ধারণা করছেন। কিন্তু প্রতিবারই আমরা দেখি যে এই খেলাকে ঘিরে কিন্তু 3 দিন ধরে যে বৈশাখী মেলার আয়োজন করা হয়, সেই বৈশাখী মেলার আয়োজন শুরু হয়েছে গতকাল থেকে। আমরা দেখছি যেমনটা মেলায় যারা অংশগ্রহণ করবে এমনকি যারা বিক্রেতা আছে তারা আসছেন কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে। তেমনিভাবে দেখছি কিন্তু আজকে সকাল থেকে কিন্তু খুব একটা জমে উঠেছে এই বৈশাখী মেলা। আমরা কথা বলতে চাই, আমার পাশে আছেন যারা বৈশাখী মেলার আয়োজন করে আসছেন কিন্তু 100 বছরের উপর থেকে, কিন্তু তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। কতটুকু পর্যন্ত আপনাদের আয়োজন বলে মনে করছেন? আমাদের আয়োজন 3 দিন ব্যাপী যে মেলা এবং জব্বারের বলি খেলা, সেই বলি খেলা আমরা এর মধ্যে 60 কাজ আমরা সমাপ্ত করেছি। আশা করি আগামীকাল 3টার মধ্যে আমাদের কাজ শেষ হবে এবং আমরা নির্ধারিত সময় আমাদের খেলা আমরা শুরু করব। এর মধ্যে 150 জনের মতো বলি তাদের নাম অন্তর্ভুক্ত করেছে। সবার মধ্যে একটা উৎসবের আমেজ বলে সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। প্রতিটি ঘরে ঘরে তাদের নাইবেরি চট্টগ্রামের বাসায় সবাই চলে এসেছে এবং এই মেলায় তাদের একটা প্রশ্ন করে আমরা শেষ করতে চাই। আমরা জানতে চাই প্রতিবারে যখন বৈশাখী মেলা বসে তখন চাঁদাবাজির একটা খবর আমরা পেয়ে থাকি, এবারেও সেরকম আমরা খবর পেয়েছি। আসলে কতটুকু আমরা মেলা কমিটির পক্ষ থেকে কোনো কারো থেকে কোনো চাঁদা অথবা কোনো
রসিদমূলক কোনো টাকা পয়সা আমরা গ্রহণ করি না। আমরা নিজেরা আমাদের বিভিন্ন কর্পোরেট শাখা থেকে আমরা মেলার আয়োজন করি এবং খেলার আয়োজন করি। এবার যারা টাকা নিচ্ছে বা বিভিন্নভাবে আমরাও শুনছি কিছু দুর্বৃত্ত আছে তারা এই টাকাগুলো নিচ্ছে, এটার সাথে আমাদের মেলা কমিটির কোনো সম্পৃক্ততা নাই। আমরা আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসন তাদের ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। তন্ময়, আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে যারা আয়োজক আছেন তাদের সাথে কথা বলেছে, তারা বলছিলেন আসলে খুব একটা জমে উঠবে বলে, এবারের খেলা কিন্তু খুব একটা জমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এমনকি যে এই বৈশাখী মেলাকে ঘিরে আমরা যদি বলি 3 দিন ধরে যে বৈশাখী মেলা হয়, সেই বৈশাখী মেলা অনেকটা মিলন মেলায় পরিণত হয় কিন্তু প্রতিবারে, এবারে তার কোনো ব্যতিক্রম হবে না বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। তন্ময়। নয়ন বড়ুয়া জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন নয়ন বড়ুয়া জয়, জানাচ্ছেন আগামীকালকে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা সম্পর্কে সর্বশেষ তথ্যাদি। দর্শক, শেষ করছি বাংলাদেশ টাইমের আজকের আয়োজন। দেখুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।